তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসব মুখর নেতাকর্মীরা। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বৈষম্যহীন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। নিরাপত্তার দায়িত্ব সরকারের বলছে বিএনপি। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের। দেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট বলছেন রাজনীতিকরা। তার ফিরে আসা তো নিশ্চয়ই বিএনপিকে ব্যাপকভাবে এটা উৎসাহিত করবে, উদ্দীপ্ত করবে এবং মানুষের মধ্যে এক ধরনের বিপুল তো প্রত্যাশা তৈরি করবে। দলের মধ্যে তার যে বিশৃঙ্খলা, বিশেষ করে নমিনেশন দিয়ে উনি আসবেন 25 তারিখ, 29শে জবাইয়ের মধ্যে সেটেল করতে পারবেন কতখানি, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। জমিয়তের সঙ্গে সমঝোতা, 4টি আসন ছাড়ল বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা। আইনের শাসন কাকে বলে দেখিয়ে দেবে নির্বাচন কমিশন, মন্তব্য সিইসির। মব ভাঙচুরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে আজও বিক্ষোভ। প্রণয় ভার্মাকে ডেকে ঢাকার উদ্বেগ প্রকাশ। দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় হাসিনা সহ 17 জনের বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 21 জানুয়ারি। নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি, অন্তত 5 জনের প্রাণহানি, আহত আরও অনেকেই। এবং নির্বাচন নিয়ে দ্বন্দ্ব ভুলে ঢাকা লিগে ক্লাবগুলোকে খেলার অনুরোধ বিসিবি সভাপতির। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বললেন বুলবুল। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসব মুখর নেতাকর্মীরা। রাজধানীর 300 ফিট সড়কে তৈরি হচ্ছে সংবর্ধনা মঞ্চ। মঙ্গলবার দুপুরে সেখানে পরিদর্শনে যান বিএনপি নেতারা। বলেন, দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এখন আর নতুন নয় এই খবর, কিন্তু দেশে না থেকেও অনেকের আবেগ আবর্তিত হচ্ছে তাকে ঘিরে। এই যেমন কয়েক বছর আগে কখনো সুযোগ হলে তারেক রহমানকে দেখতে বাবার কাছে আবদার করেছিল রাফা। তাই প্রিয় সন্তানকে নিয়ে আগে ভাগেই রাজধানীর 300 ফিটে হাজির হয়েছেন নওগাঁর লিটন। নির্বাচনের আগে দফায় দফায় আমাদেরকে জেলখানে নিয়ে যায়। আমার 2 সন্তান তখন ছোট ছিল, সে লক্ষ্যে আমি তখন বাচ্চাদের বলছিলাম, বাবা ওই নেতাকে আমাকে দেখাবে না। ঠিক আছে বাবা, যেদিন আসবে সেদিন আমি তোমাদেরকে দেখাবো, নিয়ে আসবো। বাবার কাছে বলছিলাম যে বাবা যেন আমাদের তারেক আঙ্কেলের সাথে দেখা করায়, কারণ আমার অনেক ভালো লাগে, তাই দেখতে চাই সামনাসামনি। প্রিয় নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র সবখানেই এখন উৎসবের আমেজ। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছে নেতাকর্মীরা। দেশে ফেরার দিনটি ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। রাজধানীর 300 ফিট সড়কে চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ। বিশাল এই কর্মযোগ্য সরজমিনে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে, তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন। সব মিলিয়ে তাকে স্বাগত জানাতে সর্বোচ্চ জনসমাগম ঘটাতে চায় বিএনপি। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি থাকবে সিএসএফ। পুরো প্রক্রিয়াকে সুশৃঙ্খলভাবে শেষ করতে চায় বিএনপি। শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনুষ্ঠান সফল করতে দিনরাত কাজ করছেন বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, স্মরণকালের ইতিহাসে অনন্য হয়ে থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। 25 ডিসেম্বর লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছবেন তারেক রহমান। সঙ্গে আসবেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। দর্শক, তারেক রহমানকে বরণের মঞ্চ প্রায় প্রস্তুত। আর এই মুহূর্তে 300 ফিট সড়কে আছেন আমাদের সহকর্মী সাদমান রাফিদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাফিদ, সংবর্ধনা মঞ্চ এবং বিএনপির প্রস্তুতি
এই মুহূর্তে কোন পর্যায়ে আছে, কি দেখছেন, সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। ধন্যবাদ। যেমনটি জানেন, আগামী 25 ডিসেম্বর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই দেশ স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু রাজধানীর 300 ফিটে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে তাকে আসলে সংবর্ধনা দেওয়া হবে এবং মঞ্চের কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে। এখন মূলত এখানে সাউন্ড সিস্টেম, ব্যানার, এই সংক্রান্ত কাজগুলো চলছে এবং এই মঞ্চকে ঘিরে কিন্তু মূলত এখানে জড়ো হয়েছে শত শত মানুষ এবং এখানে মূলত এই মঞ্চকে ঘিরে কিন্তু প্রায় 1000টি মাইক বসানো হয়েছে, যেটি মূলত বিমানবন্দর থেকে কুড়িল থেকে নীলা মার্কেট হয়ে কিন্তু এই মাইকগুলা বসানো হবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন আসলে। এছাড়াও তাদেরকে দেখা যাচ্ছে এবং তাদেরকে দেখা যাচ্ছে যে বিএনপির পতাকা, বিএনপির ব্যানার সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা কিন্তু জড়ো হয়েছেন। এছাড়া বিএনপির কিন্তু নেতাকর্মীরা কিন্তু জানিয়েছে যে মূলত প্রায় 50 লক্ষ মানুষ কিন্তু সমাবেত হবে এমনটি আশা করছেন তারা। এছাড়া এই ছিল মূলত রাজধানীর 300 ফিট থাকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মনে করছেন ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, স্বৈরাচারের পতনের পর সুন্দর মানবিক বাংলাদেশ গঠনের যে ক্ষেত্র তৈরি হয়েছে তাতে অনন্য মাত্রা যোগ করবে তারেক রহমানের প্রত্যাবর্তন। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। নানা কারণেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। গত 17 বছর ধরে সমমনা দলের নেতাকর্মীদের নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করেছেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কিভাবে মূল্যায়ন করছেন বিএনপির দুর্দিনের সঙ্গীরা? তার ফিরে আসা তো নিশ্চয়ই বিএনপিকে ব্যাপকভাবে এটা উৎসাহিত করবে, উদ্দীপ্ত করবে এবং মানুষের মধ্যে এক ধরনের বিপুল তো প্রত্যাশা তৈরি করবে। কারণ তিনি একজন স্বপ্নবাজ মানুষ হিসেবে নিজেকে সামনে নিয়ে আসছেন। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে ফিরছেন, এটা আমরা স্বাগত জানাই আমাদের দলের পক্ষ থেকে এবং এটা কেবল বিএনপির নেতাকর্মীদের জন্য না, সারা দেশের মানুষেরই একটা মধ্যেই তার আগমনটা একটা দীর্ঘ প্রতীক্ষিত ব্যাপার ছিল। রাজনীতির মাঠে যারা এতদিন প্রতিপক্ষ কিংবা সমান্তরাল পথের যাত্রী ছিলেন তারাও স্বাগত জানিয়েছেন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে। আবার বাস্তবতা বিবেচনায় কেউ কেউ মনে করেন দীর্ঘ অনুপস্থিতি আর দেশের আমূল পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তারেক রহমানের সামনে অপেক্ষা করছে এক নতুন চ্যালেঞ্জ। এটা দীর্ঘ সময় পেরিয়ে গেছে, দুনিয়ার অপরিবর্তন অনেক হয়েছে, রাজনীতিতে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত বাংলাদেশ, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপট সহ সবকিছুকে সামনে রেখেই নেতা যিনি যে দলেই আছেন তাকে তার করণীয়, তার কলাকৌশল, তার স্ট্র্যাটেজি, তার টেকনিক এবং ট্যাকটিক্স তাকে নির্ধারণ করতে হবে। 5 তারিখের পরে বিএনপির বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো তিনি সেখান থেকে বিএনপিকে বের করে নিয়ে আসতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তর্কোন্দলে জের ধরে খুনোখুনি হচ্ছে বিএনপিতে অনেক বেশি এবং অন্যান্য দলের প্রার্থীদেরকে আক্রান্ত করার মতো ঘটনা ঘটছে। এগুলো তিনি শক্ত হাতে মোকাবেলা করবেন, এটা আমরা তার কাছে প্রত্যাশা করি। আর প্রবীণ এই রাজনীতিবিদ মনে করেন দেশে ফেরার পর একদিকে মায়ের অসুস্থ অবস্থা, অন্যদিকে দলের শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ হতে পারে তারেক রহমানের জন্য। দলের মধ্যে তার যে বিশৃঙ্খলা, বিশেষ করে নমিনেশন দিয়ে উনি আসবেন 25 তারিখ, 29 জবাইয়ের মধ্যে সেটেল করতে পারবেন কতখানি, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। পাশাপাশি তার মা, মানে এটা তো একটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন এখনো পর্যন্ত। যে মাটি থেকে একদিন নির্যাতিত নিপীড়িত হয়ে বিদায় নিতে হয়েছিল বিষাদগ্রস্ত হৃদয়ে, কালের পরিক্রমায় সেই মাটিতেই তিনি ফিরছেন বীর দর্পে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আসন সমঝোতা করল বিএনপি।
মঙ্গলবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন করে 4টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে দলটি। এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চলেছেন বিএনপি নেতা রুবেন ফারহানা। আসন্ন সংসদ নির্বাচনে জমিয়তে ওলামে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে 4টি আসনে বিএনপির সমর্থন নিয়ে খেজুর গাছ প্রতীকে ভোট করবেন জমিয়তের প্রার্থীরা। নীলফামারী 1-এ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4-এ মুফতি মনির হোসাইন কাসেমি, ব্রাহ্মণবাড়িয়া 2-এ মাওলানা জুনায়েদ আল হাবিব ও সিলেট 5 আসনে মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক। নারায়ণগঞ্জ 4 ফতুল্লাহ, মুফতি মনির হোসেন কাসেমি। আসন সমঝোতার কারণে ব্রাহ্মণবাড়িয়া 2-এ ব্যারিস্টার রুমিন ফারহানা, নীলফামারী 1-এ শাহরিন ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ 4-এ সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও সিলেট 5-এ মামুনুর রশিদ বিএনপির মনোনয়ন দৌড় থেকে বাদ পড়লেন। বিএনপির সঙ্গে জোট করার কারণ তুলে ধরেন জমিয়তের আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। শহীদ জিয়াউর রহমানের আপনার দল, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপুর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় গেলে তার দল ইসলামের বিপক্ষে কোনো পদক্ষেপ নেবে না। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে বাধা তৈরি করতে ওসমান হাদিকে হত্যা করেছে চক্রান্তকারীরা। কিছু সংখ্যক ব্যক্তি মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার। বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর প্রার্থী শিগগিরই চূড়ান্ত করার কথাও জানান মির্জা ফখরুল। যথাসময়ে ঘোষণা করা হবে আপনাদের। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 119টি আসনে 131 জন প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির একাংশ ও জেপির রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। কয়েকটি আসনে 2 জন করে প্রার্থী দিয়েছে জোটটি। গত 9 ডিসেম্বর আত্মপ্রকাশ করা এই জোটে মোট 18টি দল রয়েছে। 119টি আসনে 131 জন প্রার্থী আমরা প্রাইমারি সিলেকশন, অর্থাৎ কয়েকটা আসনে একাধিক প্রার্থী আছে। জেপি জনাব আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর 2, শেখ শহীদুল ইসলাম, সালাউদ্দিন মাহমুদ, কক্সবাজার, রুহুল আমিন, কুড়িগ্রাম 4, মাহিন হোসেন, ঝালকাঠি 2, অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, ঝালকাঠি 1, জনতা পার্টি বাংলাদেশ জনাব গোলাম সরের মিলন, মানিকগঞ্জ 2, সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, ফরিদপুর 1, মোহাম্মদ আসাদুজ্জামান, ঠাকুরগাঁ 3, শৌকত মাহমুদ, কুমিল্লা 5। এবারে জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আইনের শাসন কাকে বলে নির্বাচন কমিশন এবার দেখিয়ে দেবে বলেছেন সিসিএএমএম নাসিরউদ্দিন। বলেন, পাতানো ও যোগ সাজস করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় অন্য নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচনে মব ভাঙচুর সহ্য করা হবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই মতবিনিময় সভা। এ সভায় অংশ নেন 64 জেলার ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তারা। এছাড়াও এই সভায় ছিলেন 8 জন বিভাগীয় কমিশনার, 8 জন ডিআইজি এবং 10 জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সব মিলিয়ে তারা ছিলেন 226 জন। তাদের উদ্বুদ্ধ করা এ সময় অস্ত্র উদ্ধার নিয়ে বিব্রতকর পরিস্থিতির কথা তুলে ধরেন বিভিন্ন অঞ্চলের ডিআইজি ও বিভাগীয় কমিশনাররা। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানান, সুষ্ঠু নির্বাচন করার পূর্ণ সক্ষমতা রয়েছে পুলিশের। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে অস্ত্র উদ্ধারে। গুজবের বিষয়টা অসম্ভব রকমের কঠোর ব্যবস্থা নেবেন। আর্মস রিকভারির জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, যে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এইবারের এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। নির্বাচন কমিশনাররা জানান, মব ভাঙচুর সহ্য করা হবে না। 12ই ফেব্রুয়ারি হবে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। আমরা সবাই একসাথে মিলে চলেন হ্যান্ডিং কাজটা উঠিয়ে দিই। ভোটারদের উৎসাহিত করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান যেন ভোটের কাজে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি অফিস যাতে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্কুল প্রতিষ্ঠান যাতে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার বলছে, জনগণ চাচ্ছে, ভোটাররা চাচ্ছে, সুতরাং কোনো ভয় নাই, আমরা ভেঙে যাব কিন্তু মস্কাবো না। খারাপ ভোটের অপবাদ ঘুচিয়ে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘুচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার নিশ্চিত ও নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা দেন সিসি। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইনড। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছেই। মঙ্গলবারও ভারতের দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী দলগুলো। কয়েকদিন ধরে চলা এমন সব কর্মকাণ্ডের জেরে দুই দেশই একে অপরের হাই কমিশনারকে তলব করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, কোনোভাবেই দুদেশের সম্পর্কে অবনতি চায় না ঢাকা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের চলমান টানাপোড়েনের অবসান না হয়ে যেন আরও সংকটের দিকেই এগোচ্ছে। গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবার পর সোমবারই অনিবার্য পরিস্থিতির কথা উল্লেখ করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনসুলার সেবা স্থগিত করা হয়। এরই মধ্যে মঙ্গলবার সকালে নয়াদিল্লি ও কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনে নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি বিবেচনায় এনে গুরুত্বের সাথে দেখার প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়া হয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনৈতিক বিষয়ক মহাপরিচালক SM মাহবুবুল আলম। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। বাংলাদেশে ভারতের ভিসা সংক্রান্ত কার্যক্রম বন্ধ আছে, তা শুরু হলে জানানো হবে বলেও মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি। ভিসা আপনারা জানেন, অলরেডি বিভিন্ন মিডিয়াতেও নিউজ হয়েছে, আপাতত এটা বন্ধ আছে। অধিদপ্তর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি চায় না অন্তর্বর্তী সরকার। বিকেলে সচিবালয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়, এই যে বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি। চলমান প্রতিবাদ, কূটনৈতিক চাপ এবং প্রকাশ্য অভিযোগ ও পাল্টা অভিযোগ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আসলে কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে আশঙ্কায় এখন ভারত বাংলাদেশ। রোমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে এই আদেশ দেওয়া হয়। মামলাটির সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ
আগামী 21শে জানুয়ারি। প্রসিকিউশনের দাবি, বিচার কাজ দীর্ঘায়িত করার চেষ্টা করছে আসামি পক্ষ। এদিকে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, মামলা বিলম্বিত করার ইচ্ছা তাদের নেই। নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। হাতিয়া উপজেলার জাগলার চরে মঙ্গলবার এই ঘটনা ঘটে। সকাল থেকে দিনভর থেমে থেমে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখল করা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। এর জেরে স্থানীয় বণির মেম্বার গ্রুপ এবং শান্ত গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সুকচর ইউনিয়নের জাগলার চরে শামসু গ্রুপ এবং আলাউদ্দিন গ্রুপের মধ্যে সকালে এই ঘটনা ঘটে। এটা মূলত চরাঞ্চলের জমি নিয়ে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে 5 জনের মরদেহ উদ্ধার হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 22টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বাস্তবায়নে ব্যয় হবে 46,419 কোটি টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে নতুন 14টি ও সংশোধিত 5টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 3টি। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ভ্যাসলিন প্রেজেন্টসে শীতের সাতকাহন। ঋতু পরিবর্তনের চক্রে শীতের প্রকোপের সাথে পাল্লা দিয়ে বাড়ে ত্বকের নানা সমস্যা। শীতকালে ত্বকের সঠিক পরিচর্যার অভাবে ঠোঁট ও পা ফেটে যাওয়া, চামড়া শুষ্ক হয়ে যাওয়া সহ বিভিন্ন সংক্রমণ হতে পারে। ত্বকের সুরক্ষায় ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ বিশেষজ্ঞের। সবচেয়ে বেশি সংক্রমণের শিকার হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। আগুন পোহাতে গিয়েও অনেকের ত্বকের মারাত্মক ক্ষতি হচ্ছে। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। বিসিবির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব ভুলে ঢাকা লিগে ক্লাবগুলোকে খেলার অনুরোধ জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর পাপনের বোর্ডকে ছাপিয়ে বর্তমান বোর্ড দুর্নীতিতে চ্যাম্পিয়নের পথে এগিয়ে যাচ্ছে, এমন কথা যারা ছড়াচ্ছেন তাদের হুঁশিয়ারি দিয়ে বোর্ড সভাপতি বলেন, এসব ভিত্তিহীন। বিসিবির নির্বাচন নিয়ে জলঘোলা কম হয়নি। নানা নাটকীয়তা শেষে নির্বাচন হয় বিসিবির। এরপর থেকেই ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকি দেয় ঢাকার ক্লাবগুলি। প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়ালেও অংশ নেয়নি বেশ কিছু ক্লাব। বিসিবির অনুরোধও রাখেনি তারা। তবে সব অভিমান অভিযোগ ভুলে ক্লাবগুলো যেন ঢাকা লিগে অংশ নেয়, সেই প্রত্যাশা বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের। ঢাকা লিগে আমরা তো আমাদের কাজ হচ্ছে মাঠ সরবরাহ করা, আম্পায়ার সরবরাহ করা, বল সরবরাহ করা, টিমগুলোকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, ফিক্সচার দেওয়া, সেই কাজগুলো আমরা করছি এবং সেই কাজগুলো আমরা করে যাব। এবং এটা আপ টু দ্য ক্লাবরা যদি আমরা তাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করব এবং তাদের জন্য আমরা ওয়েট করব। এদিকে বেশ কিছুদিন হলো গুঞ্জন ছড়িয়েছে পাপনের বোর্ডের 15 বছরের দুর্নীতির রেকর্ড নাকি ভাঙার পথে বিসিবি। এমন কথা যারা ছড়াচ্ছেন তাদের কথার কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে একেবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরে মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে, বাট ওই যে কথাটা আপনি বললেন ওটা আমি মেনে নিচ্ছি না এবং তার এটা ব্যক্তিগত মত। আর বোর্ডের দায়িত্ব নেওয়ার পর বিপিএল এর প্রথম আসর সফলভাবে শেষ করবে বিসিবি, বিশ্বাস সভাপতি বুলবুলের। দুটো লক্ষ্য এবার বিপিএল এর, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। ক্রিকেটের মান উন্নয়নের ক্ষেত্রে বিসিবি বদ্ধপরিকর বলেও জানান বোর্ড সভাপতি। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।